QCB টু দ্য পয়েন্টে আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচন কর্মকর্তাদের শপথ। নির্বাচন কর্মকর্তাদের শপথ। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেছেন এবং সেখানে আল্লাহর উপর ভরসা রেখে হাত তুলে শপথ করার জন্য আহ্বান জানিয়েছেন নির্বাচন কর্মকর্তাদের, যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়। এসব বিষয়ে এবং সাম্প্রতিক বিষয় এবং নির্বাচনের প্রস্তুতি সহ আরও বিষয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোশাররফ হোসেন ঠাকুর, বিএনপি নেতা। আপনাকে স্বাগত। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন জাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আমার দেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই বলছিলাম, এখন তো নির্বাচন নিয়েই সবার আলোচনা। রাজনৈতিক দল, সরকার এবং নির্বাচন কমিশন, সাধারণ মানুষ, ভোটার যারা ভোট দিবেন তারাও এক ধরনের স্টেক হোল্ডার, তারাও এক ধরনের উত্তেজনায় আছেন। আমরা ভোট দিব, কাকে ভোট দিব, কোথায় ভোট দিব, সেই নিয়ে চুলচুরা বিশ্লেষণ হচ্ছে, চায়ের দোকানগুলোতে আলোচনা হচ্ছে। কাকে দিয়ে শুরু করব? মোশাররফ হোসেন ঠাকুর, আপনাকে দিয়ে শুরু করতে বলছেন। প্রধান নির্বাচন কমিশন নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন, সেখানে নিরপেক্ষতার সাথে কাজ করার কথা বলেছেন। অবৈধ বা অনৈতিক কোনো বা নিয়ম বহির্ভূত কোনো আদেশ কেউ দিবেনও না, কেউ মানবেনও না। এটা একটা পার্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশন কোনোভাবেই নির্বাচন সুষ্ঠু করতে পারবে না যদি নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ এবং সঠিকভাবে না করে, সরকার যদি সহযোগিতা না করে, ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায়। অনেকগুলো অনুষঙ্গ। একটা ভোটের জন্য প্রস্তুত সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির শুরুতে কথা বলা হয়েছে, শুধু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে অনেক সময় বলেছে যে ফেব্রুয়ারিতে হয়তো নাও হতে পারে ভোট, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন আলোচনা দেখিনি। এখন 4 মাসের একটু বেশি সময় বাকি আছে নির্বাচনের। সার্বিক নির্বাচনের প্রস্তুতি শুনি আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, প্রখ্যাত সাংবাদিক জাহিদ চৌধুরী। দেখুন, আপনি যে বিষয়টি আলোচনায় নিয়ে আসছেন, একজন দার্শনিকের বক্তব্য দিয়ে শুরু করি। বক্তব্যটা হলো এইরকম যে দেশের সব মানুষ যদি ভালো হয় তাহলে তো আইনের দরকার ছিল না, আইনের দরকার নাই। আর এরপরে দার্শনিকরা বললেন যে সব মানুষ ভালো, কিন্তু কিছু মানুষ যদি খারাপ কাজ করে, ওদের জন্য আইনটা থাকলে তো ভালো মানুষের কোনো ক্ষতি হচ্ছে না, তো আইনটা থাকা দরকার। তো নির্বাচন কমিশন যে কাজটা করেছেন, আমি এটাকে পজিটিভলি দেখতে চাই যে তিনি শপথ করিয়েছেন। সবাই আমরা বিশ্বাসী মানুষ, বাংলাদেশের বেশিরভাগ মানুষ, 92% মানুষ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন এরাও বিশ্বাসী মানুষ। খুব অল্প সংখ্যক হবে যে যাদের অবিশ্বাসীর সংখ্যা, যারা আল্লাহ বা অন্যান্য স্রষ্টায় বিশ্বাস নাই। তো এটা একটা ভালো কাজ হয়েছে। তো আমি আপনাকে বলি যে, তো এখন আসুন, আপনি ভালো মানুষের জন্য শপথ করিয়েছেন, তো যারা খারাপ মানুষ এদের জন্য তো কিছু একটা করা দরকার। তো এই করাটার মধ্যে আমি অনেক দিন ধরে এইটা নিয়ে কথা বলছিলাম যে নির্বাচন কমিশনের যে ডাটাবেজ, আমাদের যে ভোটার ডাটাবেজ, এই যে 12 কোটি মানুষের বেশি, এবং এখন তো প্রায় 15-16 বছর হইলেই ডাটাবেজে নিয়ে যাওয়া হয়। উনি যেদিন তার বয়স 18 বছর একদিন হবে, সেই দিনই তিনি ভোটার অটোমেটিক্যালি হয়ে যাবেন। তো এই ডাটাবেজটা শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার আগে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়ার জন্য, অর্পণের জন্য একটা আইন পাশ করেছিলেন। এই আইনটা আজ পর্যন্ত সরকারও বহুবার চিৎকার করে বলেছে, সরকারও ওই আইনটা এখনও বাতিল করলেন না। নির্বাচন কমিশনে এই আইনটা বাতিল চায় নাই, ভিতরে চাইছেন কিনা জানি না, বাট আইনটা আজ পর্যন্ত ফর্মালি যে বাতিল, শেখ হাসিনার ভোটার ডাটাবেজ হস্তান্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে আইন, এই আইনটা আজ পর্যন্ত বাতিলের জন্য আমাদের নির্বাচন কমিশন চাইলেন না। কেন চান না? দিস ইজ দ্য প্রপার টাইম। আপনি চান না কেন? এটা জনগণের দাবি। আমরা তখন বলেছিলাম এই আইন করবেন না। এক পাসপোর্ট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কীর্তিকাণ্ড করে, এই পাসপোর্ট নিয়ে মানুষের নাম ইচ্ছাকৃতভাবে ভুল করে দেয়, তারপরে এই মানুষকে মাসের পর মাস ঘুরায়, টাকা নেয়, এবং এই পাসপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে আছে। পুলিশ তো
এইবার শিক্ষা পেয়ে গেছে যে সেইটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। আসুন নির্বাচন কমিশন নিয়ে। নির্বাচন অফিসারদেরকে আপনি শপথ করাবেন কেন? নির্বাচন অফিসারদের তো কাজ আছে, অন্য কাজ আছে। আপনি নির্বাচন অফিসারদের একটা ফিট লিস্ট করেন। ডিসি ফিট লিস্ট হয় না? ডিসি ফিট লিস্ট হয় না? শুধুমাত্র সিনিয়র গাধা ঘোড়া গরু কোনটা সিনিয়র কোনো কারণে হয়ে গেছিল এইটাকে দিয়ে আপনি চালাচ্ছেন সিনিয়রিটি দিয়ে। কে বলছে আপনাকে? হু টোল্ড ইট? এটা কি প্রশাসনের কোনো ইয়ে হতে পারে? প্রশাসনের কোনো পদ্ধতি হতে পারে? সিস্টেম হতে পারে? আপনি দেখবেন একটা লোকের সততা আছে কিনা, ইন্টিগ্রিটি আছে কিনা, লিডারশিপ আছে কিনা, এবং তার সাথে সিনিয়রিটি আসবে, তার সাথে এডুকেশন আসবে। কয়টা হলো? 5টা জিনিস: সততা, ইন্টিগ্রিটি, লিডারশিপ, এডুকেশন অ্যান্ড সিনিয়রিটি। আপনার কাছে 5টা মিলিয়ে আপনি করবেন, একটা ফিট লিস্ট করবেন। তাহলে ফিট লিস্টটা যদি হয়, তাহলে ও যখন এই 5টা ক্রাইটেরিয়াতে পাস করবে, ওকে শপথ লাগবে না তো। আপনি আগে ফিট লিস্ট করেন, ফিট লিস্ট করার পরে জেলায় যাওয়ার আগে একটা শপথ করাই দেন যে তুমি কোনো খারাপ কাজ করবে না। আসবো আপনার কাছে। জাহিদ চৌধুরী, 5টা উপাদানের দিকে ক্রাইটেরিয়া বলেছেন। ধন্যবাদ ঠাকুর ভাইকে এবং যারা দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আসলে ঠাকুর ভাই যেখানে কথা বলছেন, এটা কয়েকটা জিনিস তো উনি বলছেন, তো এর বাইরে আমি কিছু বিষয় নিয়ে আলাপ করতে চাই। এর বাইরে আলাপটা যেটা হলো যে আগামী নির্বাচনটা হচ্ছে, আপনি দেখেন যাদের বয়স 35 তারা কিন্তু এখনও নির্বাচনের স্বাদ নিতে পারেনি। কারণ 18 বছর বয়স যার হয়েছিল 2008 সালে, আমরা যদি ধরেও নেই যে 2008 সালে নির্বাচনটা মোটামুটি একটা নির্বাচন হয়েছে, যদিও এই নির্বাচন নিয়ে এখন বহু তথ্যই জানা যাচ্ছে, বহু ইনফরমেশন আসছে যে ওই নির্বাচনেও এক ধরনের কারচুপি হয়েছিল এবং এর ফলে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল। তারপরে যদি আমরা ধরে নেই যে এর পরের যে তিনটি বিতর্কিত নির্বাচন, যার বয়স 2008 সালে 18 বছর ছিল, তার জীবন থেকে আরও 17টি বছর পার হয়ে গেছে, মানে সে এখন 35 বছরের যুবক। এই 35 বছরে ভোটাধিকার কি সেটা জানে না। 35 বছরের একটা যুবক বাংলাদেশের, এই সংখ্যাটা অনেক, তারা কিন্তু এখনও স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। সুতরাং আগামী নির্বাচনটা নিয়ে তরুণ সমাজের মধ্যে এই যে একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা, এইটা মনে হয় আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন আর নির্বাচন কমিশন বলেন, তারা এখনও সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি। এটা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই তরুণদের যে একটা আকাঙ্ক্ষা, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এবং ফেব্রুয়ারি মাসের 15 তারিখের ভিতর যে নির্বাচন হবে, এটা নিয়েও এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি করা হচ্ছে। আমার মনে হয় যে যারা এটা করছেন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে, তাদের এই জায়গা থেকে সরে আসা উচিত। যে কোনো মূল্যে বাংলাদেশের স্বার্থে নির্বাচনটা দ্রুত, আমি এখনকার তারিখ অনুযায়ী 15ই ফেব্রুয়ারির ভিতর নির্বাচন, আমি বলবো যদি এটা আরও আগে করা যায়, দ্রুত নির্বাচন করা প্রয়োজন। কারণ একটা গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা প্রমাণিত হয়েছে। আমি বলবো এটা প্রমাণিত হয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন ক্ষেত্রে যতই সফলতা দেখাক আর ইন্টারন্যাশনাল এরিনাতে ওনার যে ইমেজই থাক না কেন, একটা নির্বাচিত সরকারের বিকল্প অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে না। এটা প্রমাণিত হয়েছে, কারণ দেশের অর্থনৈতিক উন্নয়ন, দীর্ঘ দিনে যে পলিসিগুলো গ্রহণ করা হবে, বিভিন্ন কারণেই এটা দরকার। তো এই নির্বাচনটা যাতে ফেয়ার হয়, সেটার ক্ষেত্রে শুধু নির্বাচন কমিশন নয়, এখানে রাজনৈতিক দলগুলোর একটা ভাইটাল রোল প্লে করতে হবে। নির্বাচন কমিশন কাদের দ্বারা এম্পাওয়ার্ড হবে? বাংলাদেশে এই ধরনের কোনো মেকানিজম এখন পর্যন্ত দাঁড়ায়নি যে নির্বাচন কমিশন খুব স্বাধীনভাবে, তার তো স্টাফই নাই, তাকে তো নির্বাচন করতে হবে এই ডিসিএসপিদের নিয়েই ধার করে। নির্বাচন কমিশন নিজস্ব যে স্ট্রাকচার আছে, উনি আজকে যাদেরকে শপথ পড়িয়েছেন তারা তো খুব একটা ম্যাটার করবে না। হ্যাঁ, তাদের ভূমিকা অবশ্যই আছে, তাদেরকে রোল প্লে করতে হবে। তারা নির্বাচন কমিশনের নিজস্ব যারা নির্বাচনে দায়িত্ব পালন, নির্বাচনী কর্মকর্তা যারা আছেন, কিন্তু রিটার্নিং অফিসার কে হবেন? ডিসি হবেন। এখন পর্যন্ত তো এই জায়গায় কোনো পরিবর্তন আসছে বলে আমার জানা নেই। তাইলে
অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বগুলা কিন্তু ধার করে প্রিজাইডিং অফিসারকে হবেন। দুইটা কি পোস্ট আমি যদি ধরি, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার অ্যান্ড দ্য রিটার্নিং অফিসার, এই তিনটা হলো কি একটা নির্বাচনের জন্য, নির্বাচনী কর্মকর্তাদের জন্য এই তিনটা লোক গুরুত্বপূর্ণ। তো এই তিনটার মধ্যে মাঝখানে আপনি রিটার্নিং অফিসারও নিতে হবে জেলা প্রশাসককে, কিংবা আপনার প্রিজাইডিং অফিসাররা থাকবেন স্কুল কলেজের শিক্ষকরা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের, এবং পুলিং অফিসাররা আরও জুনিয়র যারা শিক্ষক তারা থাকবে। সুতরাং যেটা বলছিলেন যে আসলেই আমাদের নির্বাচনী দায়িত্ব কারা পালন করবেন, তারা কতটুকু যোগ্য, তারা কতটুকু অ্যাসার্ট করতে পারবেন, এবং সরকারের তরফ থেকে সরকার তাদেরকে খালি আমি বলেই দিলাম যে আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, এটা তো সবাই বলে বাদ কাবাদ, কিন্তু সেটা করলেই হবে না। এটা তাদেরকে যেমন অ্যাসার্ট করতে হবে, তার চেয়ে সবচেয়ে বড় জিনিসটা হলো আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো এখানে ভিতরে এবং বাইরে তাদের একই অবস্থান নিতে হবে। তারা যদি রাজনৈতিক দলগুলো যদি এখানে সহযোগিতা না করে, তারা যদি মনে না করে যে এখানে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনটা দরকার, বিষয়ে আপনার কাছে আসবো। ঠাকুর সাহেবের কাছ থেকে রাজনৈতিক দল বিষয় শুনে আসি। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন এই নির্বাচনে কিন্তু পক্ষ পৃথক। এর আগের নির্বাচনে একই পক্ষ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন জোটবদ্ধভাবে হয়ে, কিন্তু যারা জোটে ছিলেন বিএনপি এবং জামায়াতে ইসলামী, তারা তো এখন পৃথক পৃথক হয়ে জোট করার চেষ্টা করছেন। রাজনৈতিক দলগুলোর সাথে জোট হবে, জোট হয় নির্বাচনে, এমনটাই। কিন্তু এক দল আর এক দলকে এমনভাবে তির্যক আক্রমণ করছে যেগুলো হয়তো আবার তারাই বলছেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে এমন আচরণ ঠিক না। ধন্যবাদ আপনাকে। আমি এই জায়গাটাতে আমি টাচ করার আগে একটা জাহিদ ভাইয়ের সাথে আমি আরেকটু সাপ্লিমেন্ট করতে চাই। সেটা হচ্ছে যে রিটার্নিং অফিসার ডিসি হন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ইউএনও হন। তো এই ক্ষেত্রে এই বছর পরীক্ষামূলকভাবে নির্বাচন কমিশনের যে জনবল আছে, তাদের উপজেলা নির্বাচন অফিসার এবং জেলা নির্বাচন অফিসার, এই লেভেল থেকে অন্তত 40% এইবার পরীক্ষামূলকভাবে রিটার্নিং কর্মকর্তা এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা দিয়া পরীক্ষা করা যেতে পারে যে প্রশাসনের লোকজন এবং পুলিশের লোকজন এদেরকে কি সহযোগিতার ব্যাপ্তিটা কীরকম হয়, সহযোগিতার প্রকৃতিটা কেমন হয়, এটা দেখা দরকার। এটা ডিসিএসপি ছাড়া যে নির্বাচন ব্যবস্থাপনা, এটা আমি কৃষি ক্যাডারের যদি একজন কর্মকর্তাকে দেই, সেও তো বিসিএস, তাকে তো দিতে পারি, আমি জুডিশিয়ারি কাউকে দিতে পারি, আমি অ্যাডমিনের লোকজনকেই শুধু দিতে হবে কেন? আমি এটা দেখতে তো পারি, অন্তত 40% আলাদা করে দেখি তারা কীরকম করে তাদের অফিসারদেরকে নিয়ে। এটা একবার দেখা উচিত আমার মনে হয়। এবং আমি মনে করি যে এইবারের নির্বাচনটা সবাই মিলে রাজনৈতিক দলরা নিজেরা শপথ করুন মাঠে এসে যে আমরা যে যত সিট পাই, আসুন একটা নির্বাচন অন্তত জেনুইন হোক, দেখি মাঠে জনগণ কারে কিভাবে চায়, এটা দেখা উচিত। এবং আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলের মোটোটা এই জায়গাটাতেই হওয়া উচিত যে ভাই আমি জোর করব না, আমি কারচুপি করব না, আমি কারচুপি করতে দিব না। এটার কোনো লক্ষণ কি দেখা যাচ্ছে? না, আমি আপনি বলতেছি এই লক্ষণ যদি দেখা না যায়, যারা এই বিষয়টা বুঝতে না পারবেন, এদের কপালে অনেক খারাপই আছে। একসময় মুসলিম লীগ অনেক বড় পার্টি ছিল, মুসলিম লীগ কাউন্সিল হয়েছে, কনভেনশন হয়েছে, এইগুলি শেষ হয়ে গেছে। তো আমার মনে হয় যে ইয়েতে কী বলে, যুদ্ধের সময়, 71-এর যুদ্ধের সময় যখন দ্যাট ওয়াজ দি ডে অফ 22 সেপ্টেম্বর 1971, আমাদের যুদ্ধের চলাকালীন সময়ে ডাক্তার আব্দুল মুতালেব মালিককে দিয়ে একটা মন্ত্রিসভা গঠন করা হয়েছিল 10 সদস্যের। এর মধ্যে জামাতের 2 জন, এই যে আমির আব্বাস আলী খান সহ 2 জন না 3 জন মন্ত্রী ছিলেন তারা। তো তারা তো মনে করছেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে, বেসামরিক লোক দিয়ে মন্ত্রিসভা গঠন করা হয়েছে, আমরা তো আছি অন্তত 5-7 বছর, হয়তো নাই। 14ই ডিসেম্বর ওই মন্ত্রিসভা বাতিল হয়ে গেছে। তো এই জন্য আমি বলছি যে আমার দলসহ, আমি যে দলটা সাপোর্ট করি, আমি যে দল কর্মী, সেই দলসহ সবাই যেন এটা মনে করেন যে কোনো সময় যে কোনো খারাপ পরিণতি ভাগ্য বরণ করতে হইতে পারে। এই জন্য আমাকে সাবধান থাকতে হবে আগের থেকেই, যেন আমাকে কোনো খারাপ পরিণতির মুখোমুখি হতে না। শেখ হাসিনা মনে করতো আগামী 41 সালের আগ পর্যন্ত তাকে কেউ সরাবে না,
তাকে সরানোর কেউ নাই, কিন্তু সরে যেতে হয়েছে। তো এই জন্য আমি মনে করছি আপনার কথার যে উত্তরটা এইটাই হওয়া উচিত, যে সবাই যেন মনে করেন যে এই নির্বাচনটাই শেষ নির্বাচন নয়, এই নির্বাচনের পরেও আরও নির্বাচনের মুখোমুখি হতে হবে এবং জেনুইন নির্বাচনের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের মানুষ জেনুইন নির্বাচন আদায়ের জন্য এই গণ অভ্যুত্থান করেছে এবং জেনুইন নির্বাচনটা আমরা সবাই এনশিওর করার জন্য যে যত আন্তরিকতা দিয়ে কাজ করবো আমার মনে হয় তার জন্য ভালো আর কি। আমরা তো এর লক্ষণ কিছু দেখছি না। আমি যদি আজকের ঘটনাটা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, ডাকসু নির্বাচন হয়ে গেছে, ফলাফল ঘোষণা হয়েছে, ক্যাবিনেট দায়িত্ব নিছে, যতটা না আলোচনা ছিল আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গতকালকে আজকে আমরা দেখছি যে সাদা দলের শিক্ষকরা একটা বক্তব্য দিয়েছেন, এরপরে আজকে আবার জামাতের ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক যারা আছে তারা একটা পাল্টা বক্তব্য দিয়েছেন। এই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন একটা পাল্টাপাল্টি কথাবার্তা, তারপরে ব্যালট পেপার কোথায় ছাপা হয়েছে না হয়েছে, এই যে সিমটমগুলো আমরা দেখছি, তো জাতীয় নির্বাচনের আগে এই সিমটমগুলো কিন্তু আমাদের খুব ভালো একটা মেসেজ দিচ্ছে না। এবং আরেকটা জিনিস আমি এখানে বলি, খুব অপ্রিয় হলেও সত্য, আমরা এমনও খবর শুনতে পাই যে কোন দল ক্ষমতায় যাবে এইটা চিন্তা করে সকালবেলা এখন ওসি সাহেবরা তাদের দিন শুরু করেন। স্যারকে একটা সালাম দিয়ে ধরে নিয়েছেন যে এই দলের উনি নেক্সট এমপি সাহেব হবেন, সুতরাং উনাকে একটা সালাম দিয়ে দিন শুরু করেন এখনই, নির্বাচন হওয়ার আগেই। তো এই যে একটা মানসিকতা আমাদের প্রশাসনের মধ্যে, এই যে তো নিউজ কিন্তু পত্রিকায় আসছে, দু একটা জায়গার ঘটনা আসছে, তো এই যদি মানসিকতা হয় প্রশাসনের মধ্যে, হয়তো সংখ্যায় তারা কম কিংবা বেশি জানি না, এটা এই গবেষণা তো এখনও হয়নি, কিন্তু এই মানসিকতা নিয়ে যে প্রশাসন চলছে কিংবা যে প্রশাসন এখনও আছে, সরকার ডক্টর ইউনূস কিংবা তার ক্যাবিনেট কতটুকুই বা এদেরকে সামাল দিতে পারবে? আমাদের এই মানসিকতার পরিবর্তনটা যদি না হয়, সেটা আমি দুইটা উদাহরণ আপনাকে দিলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা, প্রশাসনে যারা আছেন তারা, তাইলে আপনার একটা সুষ্ঠু নির্বাচন কেবল কি নির্বাচন কমিশনার যতই সৎ থাকুন আর যতই আল্লাহর নামে শপথ করান, এতে কি ফলাফল আসবে? ভোটের দিন আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কী হবে? আমার মনে হয় এটা একটা মেজর একটা ইস্যু, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক রাখতে পারেন একটা ফেয়ার নির্বাচন তখনই সম্ভব। এবং এটার জন্য এখন পর্যন্ত পুলিশ বাহিনী কিন্তু একটা ফ্রাজাইল বাহিনী হয়ে আছে টিল টুডে। সেনাবাহিনী একটা সক্রিয় অংশগ্রহণ থাকবে বলে আমরা দেখছি বিভিন্ন জায়গায়, এর মধ্যে একটা নিউজও দেখেছি যে প্রায় 1 লক্ষ সেনা সদস্য, এরকম নিউজ আমি দেখেছি, যদিও এটা সেনাবাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব। তো এইটা যদি হয় অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর একটা সরব উপস্থিতির প্রয়োজন রয়েছে। কিন্তু আমি আবারও ঘুরে ফিরে ওই জায়গায় আসব, রাজনৈতিক দলগুলোকে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি এবং সাথে অন্য যারা আছেন, তাদের মূল নেতৃত্ব, তাদের মানসিকতা, তাদের চিন্তা চেতনা এবং তাদের কার্যক্রম অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করবে আগামী নির্বাচনটা কতটুকু সফল হবে, কতটুকু ফেয়ার হবে এবং মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সেই রকম একটা শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই নিশ্চয়তার জন্য রাজনৈতিক দলগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখানে ডক্টর ইউনূসের কোনো দল নেই, ওনারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর শক্তি দিয়েই তারা কিন্তু এম্পাওয়ার্ড হয়ে সরকার পরিচালনা করছেন। সুতরাং উনি একটা রেফারির ভূমিকা পালন করছেন। এই রেফারির ভূমিকা পালন করতে গেলে মাঠে যখন কেউ রেফারির ভূমিকা পালন করে তখন তাকে কিন্তু খেলোয়াড়দেরও সহযোগিতা করতে হয়। খেলোয়াড়রা যদি রেফারির আইন না মানে, তিনি তো সহযোগিতার জন্যই 3টি রাজনৈতিক দলের 6 জন নেতাকে নিয়ে গেছেন যুক্তরাষ্ট্রে। অবশ্যই উনি ওনার অবস্থান থেকে একটা ভালো কাজ করেছেন বলে আমি মনে করি। আবার যেই রাজনৈতিক দলগুলোর সদস্যদেরকে নেওয়া হয়নি তারা বলছেন এটা পক্ষপাত। সেটুক সমালোচনা হবে, সেটুকু আপনার সহ্য করতেই হবে, কোনো না কোনো একটা সিদ্ধান্তে আপনার যেতে হবে। এখন আপনার 52টা রাজনৈতিক দল এইখানে বাংলাদেশে যদি আমি বলেও নির্বাচন কমিশনে তালিকাভুক্ত আছে, এখন 52টা রাজনৈতিক দলের যদি 104 জনকে নিয়ে যেতে হয় তাইলে তো আর ওনার পক্ষে এটা সম্ভব না। সেটা হবেই অ্যাপারেন্টলি যে 3টা দলের এখন মনে হচ্ছে যে তারা 1, 2, 3 এরকম একটা অবস্থান, এটা তো আছেই।
তারা নিয়ে যাবে না, এবং এখানে ওনার ডিসক্রিমিনেশন, উনি কাকে নেবেন না নেবেন ওনার আচ্ছা, delegation, এটা ওনার ব্যাপার। মোশাররফ হোসেন ঠাকুর, আমরা শেষ করব, আপনার শেষ স্পেল। আমি শেষ স্পেল বলি যে সেটা হচ্ছে যে রেফারি তো চাঙ্গে থেকে তো রেফারি করা যায়, গিরি করা যায় না, এসি রুমে থেকেও রেফারিগিরি করা যায় না। রেফারিগিরি করতে হলে খেলোয়াড়ের প্রায় সমান দৌড়াইতে হয়। আপনি আজ পর্যন্ত এই যে পুলিশ বাহিনীকে রিফর্ম করার জন্য, পুলিশ বাহিনীকে উদ্দীপ্ত করার জন্য, পুলিশ বাহিনীকে উদ্যোগী করার জন্য কোনো এই সরকারের কোনো উদ্যোগ আপনি দেখছেন? কোনো উদ্যোগ নাই। আমি পুলিশের সাথে নিম্ন লেভেলে, প্রান্তিক লেভেলে আলোচনা হয়, এই পর্যন্ত ওসি লেভেলে প্রায় সপ্তাহে 5 বার করে বদলি হয়েছে। এদেরকে টিএ ভাতা দেওয়া হয় না। বদলি করলে পরে যে এই যে ফ্যামিলি নিয়ে যে জিনিসপত্র নিয়ে যে যাবে, এইটার জন্য টিএ ভাতা দেওয়া হয় না। পুলিশের একটা ঝুঁকি ভাতা আছে, অপরাধী ধরতে হলে ঝুঁকি ভাতা আছে। ঝুঁকি ভাতা এটা অর্ধেক করে দেওয়া হয়েছে। পুলিশের গাড়ি নাই, এই যে সমিতির থেকে জিপ সমিতি, অমুক সমিতির থেকে ট্যাক্সি, এই বেবি ট্যাক্সি সমিতি, এই যে সিএনজি সমিতি, এদের কাছ থেকে ধার করে সিএনজি দিয়ে যায় আসামি ধরতে। তো এই জন্য আমরা বহুবার বলছি, বহুবার বুদ্ধি দিছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবরে, এমনি তো উনি বলছে ফাজাইল, স্বরাষ্ট্রমন্ত্রী হলো ফাজাইল, ওইটা পরে আবার হাফ শার্ট, এটাতে দেখলে মনে হয় যে চকিদারের সর্দার যাইতেছে। তো আমরা বহুবার বলছি ওপেনলি যে একটু ফুল হাতা শার্ট পরবেন, একটু ফুল স্লিভের শার্ট পরবেন, একটু মোটা কাপড় পরলে একটু গায়ে গতরে ভালো দেখাবে, কথা কম বলবেন, কথা যেহেতু বলতে পারেন না। আর বলছি যারা কথা বলতে পারে উপদেষ্টা পরিষদের, আসিফ নজরুল আছে, রিজওয়ান আছে, এরা সবাই কথা বলতে পারে, এদের নিয়ে অনেক ভিন্ন মত থাকতে পারে আমার, বাট এরা কথা বলতে পারে। এদেরকে প্রোগ্রাম করে হেলিকপ্টার দিয়ে, আপনার শিশু উপদেষ্টা যেটা, আর 6 দিনে 28 বার হেলিকপ্টার চড়ছে আপনার গভর্নমেন্টের টাকা দিয়ে, আপনি ওই 6 দিনে 28 বার হেলিকপ্টার, রিজওয়ানা, আসিফ নজরুল, এদের যারা কথা বলতে পারে এদেরকে পাঠান, সমস্ত পুলিশ লাইনে পাঠান, গিয়ে বক্তৃতা করতে বলেন যে এই কতজন পুলিশের যারা খুন খারাপিতে যুক্ত, এদেরকে চিহ্নিত করেছে, এদের বিচার হবে, বিচার যদি নির্দোষ প্রমাণিত হয় সার্ভিসে ফিরে আসবে, যদি দোষী প্রমাণিত হয় জেলে যাবে। আর বাকি যারা আছো তোমরা সবাই আমাদের সন্তান, দেশের জন্য, জাতির জন্য কাজ করো বলেন। এটা তো উদ্যোগ নেয় নাই, এখন পর্যন্ত উদ্যোগ নেয় নাই। ঘরে বসে বসে সুন্দর সুন্দর কথাবার্তা বলে। ইটস নট দ্য, এইটা গভর্নমেন্ট রান করার কোনো পদ্ধতি না। আমি আপনাকে বলছি যে সরকারের ফেস হচ্ছে পুলিশ, পুলিশকে সচল করার উদ্যোগ এই সরকারের কোনো উদ্যোগ নাই, নিতে হবে অবশ্যই। এইটা আমার মনে হয় যে এখনো যে 4 মাস সময় আমাদের হাতে আছে, এই সময়টার পুরা ওনারা রোডম্যাপ বলছেন, এই রোডম্যাপ না বলে এখন এই সময়টার পুরো সময়টাকে প্রতিদিন প্রতি ঘন্টা হিসাব করে এটাকে সরকারের উচিত হবে, এটাকে প্রতি ঘন্টা ধরে হিসাব করে আমরা নেক্সট কি করব, কিভাবে করব, এবং ফোকাল পয়েন্টটা এখন অন্য সব কিছু বাদ দিয়ে ফোকাল পয়েন্টটা হবে যে আগামী নির্বাচন, এবং নির্বাচনটাকে আমরা কিভাবে ফেয়ার করব। ফেয়ার করার জন্য উনি যা বললেন হয়তো এগুলা পয়েন্ট আছে, এর বাইরেও অনেক বিষয় আছে, সেইগুলোর দিকে সরকারকে নজর দিতে হবে। সরকারকে আরেকটা কথা আমি এখানে বলতে চাই, এখনও আমরা দেখি হুট করে রাজপথে নেমে দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমে রাস্তা ব্লকেট করে দেওয়া হয়, ঢাকা শহর অচল করে দেওয়া হয়। আজকে যেমন হিল ট্যাক্সে আমরা দেখছি যে এটা তো গভর্নমেন্টকে ডাইভার্ট করবে। এখন যদি হিল ট্যাক্স নিয়ে আবার গভর্নমেন্টকে অ্যাক্টিভ হতে হয়, তাইলে দেখা যাবে যে নির্বাচনী কার্যক্রম এখানে ব্যাহত হবে। এই জাতীয় কর্মকাণ্ড যাতে কেউই করতে না পারে, ঢাকা শহরে হোক, ঢাকার বাইরে হোক, এবং সরকারকে এখানে একটা কঠোর অবস্থানে যেতে হবে। সরকার এখন বলে দিবে যে দেখো বাবা, যারা নির্বাচন আগামী 4 মাস পরে নির্বাচন হবে, যারা নির্বাচিত হয়ে আসবে তারা তোমাদের দাবি দেওয়া শুনবে, এখন এগুলো আমাদের শোনার কোনো সময় নেই। এটা কিন্তু খুব স্পষ্ট করে সরকারকে বলতে হবে, এবং সরকারকে টোটালি কনসেন্ট্রেট করতে হবে যে কিভাবে আমরা একটা ফেয়ার নির্বাচন করব। সেটা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসা, সেটা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বসা, এবং যা যা করা দরকার এখন তাদেরকে এখানে কনসেন্ট্রেট করতে হবে। যদি কেউ এর ব্যত্যয় করে রাস্তায় নামে, কঠোর হস্তে এগুলোর দমন করতে হবে, যে কেউ হোক। এখন যদি তাদেরকে সব বিষয় নিয়ে এখন ডিল করতে হয়, আবারও ছোটোখাটো বিষয় যেগুলো তাদের কনসেন্ট্রেট করার কথা না, সংস্কারের বিষয়গুলো আসছে, এগুলোতে মোটামুটি রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। যে জায়গায় একমত হয়েছে, এখন জুনাইসনটা আপনারা কমপ্লিট করেন,
কমপ্লিট করে জুলাই সনদের ভিত্তিতে আপনারা নির্বাচনটা দেন, তাইলে শেষ এটার হলো। মোশাররফ হোসেন আমার মনে হয় যে ঠাকুর, একটা জাহিদ সুষ্ঠু চৌধুরী, নির্বাচন আপনাকে করা অসংখ্য সম্ভব। ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।